হ্যাঁ, অন্য শরীরটা আর কারো নয়, সেই বিদেশিনী মারিয়ার। শুভ একাধারে চর দিয়ে চলেছে রিদিমার গালে। দুটো গুলিই লেগেছে রিদিমার শরীরে, বুকের ডাক্তার পাশে কাঁধের দিক বরাবর। শুভ এই রিদিমা চোখ বন্ধ করবে না বলে দিল। মেরে ফেলবো আমি যদি চোখ বন্ধ করেছ তো। এই কথাগুলো ধরা গলায় বলে চলেছে শুভ। রিদিমার উপর হওয়া এই হঠাৎ আক্রমণ কারোরই বোধগম্য হল না। আফজাল সাহেব চোখে ঝাপসা দেখছেন। রবিন দৌড়ে এসে শুভর পাশে বসল। রবিন ছলছল চোখে, আপনি কি হলো তোমার? সাদ দৌড়ে এসে রবিনকে একপাশে সরিয়ে রিদিমার পালস চেক করছে। শাহেদ দৌড়ে এসে রিদিমার পায়ের কাছে বসল। শাহেদ সাদের দিকে তাকিয়ে, কি রে, কিছু বল। সাদ ইমিডিয়েটলি হসপিটালে নিতে হবে। শাহেদ রবিনের দিকে তাকিয়ে, সর জলদি ব্যবস্থা করো। রবিন উঠে দাঁড়ায়। সাদ আর শাহেদ কিছু করবে তার আগেই শুভ রিদিমাকে কোলে তুলে নিল। ভিড়ের দিকে তাকিয়ে কাউকে ইশারা করে শুভ। তখনই দুজন কালো পোশাকধারী ফরেইনার বের হয়ে এলো। তারা দুজনই সকলকে তাদের পরিচয়পত্র দেখাল। তারা লন্ডনে পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত বড় পদের অফিসার। শুভ তাদের দিকে তাকিয়ে, প্লিজ অ্যারেস্ট হার। দুজনই মারিয়ার দিকে এগিয়ে গেল। শাহেদ কিছু জিজ্ঞেস করতে যাবে, শুভ বলল, শুভ, এটা ডিসকাস করার সময় নয়, আগে রিদিমাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। সাদ, রাইট, জলদি চল। শুভ রিদিমাকে কোলে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। নয়ন গাড়ি নিয়ে জলদি এসে দাঁড়ায় সদর গেইটে। শুভ, রবিন আর রিদিমা গাড়ির পেছনের সিটে বসল। নয়ন ড্রাইভিং সিটে বসে আছে। শাহেদ নয়নের পাশে উঠে বসল। সাদের আর জায়গা হল না সেই গাড়িতে। রেহানা বেগম, আফজাল সাহেব, তারেক সাহেব, নুমা বেগম বেরিয়ে এসেছেন। রেহানা বেগম এগিয়ে আসে ছেলের দিকে। রেহানা বেগম, তুই গেলি না? সাদামি গাড়ি বের করছি মা। যেতে তো হবেই। আফজাল সাহেব, আমি ড্রাইভারকে বলেছি গাড়ি বের করতে। সাদ, তারেক, আকাশ আর আমি যাচ্ছি। তারপর আফজাল সাহেব রেহানা বেগমের দিকে তাকিয়ে, ভাবি একটা কথা রাখবেন। রেহানা বেগম অশ্রুসজল চোখে এভাবে বলছেন, কেন ভাইজান, আপনারা আমাদের আপনজন। আপনাদের এই বিপদের দিনে আমরা আছি তো আপনাদের পাশে। আফজাল সাহেব, বুঝেনি তো, একমাত্র মেয়ে, আমি তো যাচ্ছি হসপিটালে। রবিন ও চলে গেল। বাসায় পুরুষ বলতে দেলোয়ারকে রেখে গেলাম, সবাই চলে গেলে কিছুর প্রয়োজন হলে কে দেখবে? তাই দেলোয়ার থাকুক। আপনি আর ঝুমা ভাবি যদি কষ্ট করে রিদিমার মাকে আর ওর দাদিকে একটু দেখে রাখেন, খুব উপকার হয়। আমার বোনটা একা সামলাতে পারবে না ওদের। ঝুমা বেগম এগিয়ে এসে, আপনারা যান মেয়েটার কাছে, আমরা এদিকটা সামলে নিব। এদিকের বিষয়ে কোনো টেনশন করবেন না। রিদিমার খবর দিবেন আমাদের। আফজাল সাহেব, আচ্ছা। ইসুয়া এগিয়ে এসে, বাবা একটা কথা বলবো? আফজাল সাহেব, বল মা। ইসুয়া, দেখুন, আগের গাড়িতে আপনার ছেলে, নয়ন, শুভ আর শাহেদ ভাইয়া গেছে। এখনো আপনারা সকল পুরুষ সদস্যই যাচ্ছেন। সেখানে কোনো মেয়ে লোকের প্রয়োজন হতেই পারে। আমি বলি কি, বাড়িতে মা আর দাদিজানকে দেখার জন্য আমার আম্মু, শুভ ভাইয়ার আম্মু সিরিন আন্টি, সিনথিয়া ফুফি আর রহিমা তো আছেই। আমি, নিশুয়া আর রেহানা আন্টি আপনাদের সঙ্গে যাই, যদি প্রয়োজন হয়। আফজাল সাহেব কিছু ভেবে চলেছেন। সাদ এগিয়ে এসে, আঙ্কেল, ইসুয়া ঠিক বলছে। মা,
ইসুয়া আর নিশুয়া আমাদের সাথে আসুক। দরকার হতে পারে। আফজাল সাহেব আচ্ছা, আমি ড্রাইভারকে আরেকটা গাড়ি বের করতে বলছি। রিদিমাকে নিয়ে সবচেয়ে উন্নত অত্যাধুনিক হসপিটালের সামনে এসে দাঁড়ায় নয়নের ড্রাইভ করা গাড়ি। নয়ন জলদি করে নেমে গাড়ির দরজা খুলে দিল। শুভর সাদা পাঞ্জাবি রিদিমার রক্তে ভিজে গেছে। শুভ রিদিমাকে কোলে করেই দৌড়ে প্রবেশ করে হসপিটালে। শুভ চিল্লিয়ে ডাক্তার তার। কই গেল সব? শুভর চিৎকারে হসপিটালে ভিড় জমে গেছে। কয়েকজন নার্স বেরিয়ে আসে। কিছু ডক্টরও দৌড়ে আসে। শুভকে একটা কেবিন দেখিয়ে দিতেই সেখানে গিয়ে বেডের উপর নিয়ে রাখে রিদিমার অসাড় শরীরটা। শুভ জলদি কিছু করুন, হাতে সময় নেই। শাহেদ ডাক্তার তার প্লিজ বেশিক্ষণ অপেক্ষা করবেন না, কি করতে হবে তাড়াতাড়ি ব্যবস্থা করুন। ডাক্তার তার ওয়েট আগে পেশেন্টের অবস্থা তো দেখতে দিন। রবিন হসপিটালে ঢুকেই মাটিতে বসে পড়েছে। হাঁটু ভাঁজ করে বসে আছে দেয়ালে পিঠ ঠেকিয়ে। ছেলে হয়ে চিৎকার করে কাদার অধিকার নেই জেনেও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে বারবার। নয়ন এসে পাশে বসে। নয়ন দেখ দোস্ত, আপুর কিছু হবে না, শক্ত হ প্লিজ। এভাবে ভেঙে পড়লে আঙ্কেল আন্টিকে সামলাবে কে? রবিন আপুনির কন্ডিশন দেখছিস তুই। নয়ন আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না, দেখে নিস। প্রার্থনা কর আপুর জন্য। রবিন কিছুই বলতে পারে না আর। তার চোখের সামনে তার হাতের ফাঁক দিয়েই এভাবে তার বোনকে মৃত্যু উপহার দিয়ে গেল কেউ। কি লাভ হলো এত বছরের দক্ষ পুলিশ অফিসার হয়ে? নিজের উপর আজ সে নিজেই লজ্জিত। সাদরা সবাই ততক্ষণে এসে পড়েছে হসপিটালে। সবাই দৌড়ে আসে হাসপাতালের ভিতরে। রবিন আর নয়নকে দেখে সাদ দৌড়ে আসে। সাদ, হৃদ কোথায়? রবিন কেবিনে নিয়ে গেছে, ডক্টর দেখছেন। সাদ রেগে, হোয়াট? এতক্ষণে হৃদের অপারেশন শুরু হওয়ার কথা। কেবিনে নিয়ে গেছে মানে? সাদের কথার মাঝেই কেবিন থেকে শোরগোলের আওয়াজ শোনা গেল। শুভর চিৎকারই বেশি শোনা যাচ্ছে তাতে। রবিন আর নয়ন এগিয়ে যাবে, শাহেদ বেরিয়ে এলো কেবিন থেকে। সাদ শাহেদের দিকে তাকিয়ে, কি হয়েছে? শাহেদ, রিদিমার অবস্থা ভালো না। সাদ, তা তো সবাই দেখলাম। অপারেশন থিয়েটারে নিয়ে যেতে বল। শাহেদ নয়নের দিকে তাকিয়ে শুভকে বুঝিয়ে বের করে নিয়ে আসো তো। ডাক্তার তারের সাথে ঝামেলা করছে। রবিন কেন ঝামেলা করছে? শাহেদ ডাক্তার তার বলেছে এখন প্রাথমিক চিকিৎসা যতটুকু দেওয়া যায় ততটুকু করবে। যে ডাক্তার তার অপারেশন করবে সে শহরের বাইরে আছে, তাতেই ঝামেলা শুরু করেছে শুভ। সাদ ঝামেলা করেছে, বেশ করেছে। ডাক্তার তার নেই মানে? এখানে একজন রোগী মারা যাচ্ছে। শাহেদ, এটা বাংলাদেশ, লন্ডন নয়। রবিন, তাহলে এখন কি হবে? নয়ন, আজ তো ডাক্তার তারের লাশ পড়বে মনে হচ্ছে। আমি গিয়ে শুভকে বুঝিয়ে নিয়ে আসি। শাহেদ, তাই যাও। ইসুয়া এগিয়ে এসে, এখন উপায়? আফজাল সাহেব ভেঙ্গে পড়লেন, আমার মামুনির কপাল এত খারাপ কেন? তারেক সাহেব, এরকম বলিস না। দরকার পড়লে অন্য হসপিটালে নিয়ে যাব। সাদ, ইম্পসিবল, এমনিতেই অনেক ব্লিডিং হয়েছে। অন্য কোথাও নিতে গেলে অনেক দেরি হয়ে যাবে। শাহেদ, মাথা ধরছে না আমার। কি করা উচিত? শুভকে টেনে হিচড়ে বের করে নিয়ে আসে নয়ন কেবিন থেকে। শুভ রেগে ডক্টরদের শাসাচ্ছে। দুজন ডাক্তার তার বেরিয়ে আসে। ডাক্তার তার, দেখুন ওনাকে আপনারা শান্ত হতে বলুন। আমাদের যতটুকু দেওয়া সম্ভব তার বাইরে দেওয়া আমাদের সাধ্যে নেই। হসপিটালের কিছু রুলস আছে।
অভিজ্ঞ ডাক্তার তাদের কেউই এখন উপস্থিত নেই হসপিটালে, আমরা শুধু শুধু চিকিৎসা করে রোগীর লাইফ রিস্ক নিতে পারব না। রবিন তো আমার, আপনি কি এভাবেই আমাদের চোখের সামনে চটপট করবে? আফজাল সাহেব, হায় খোদা, এই কোনো বিপদে ফেললে তুমি? রেহানা বেগম এগিয়ে এলেন, আপনারা অপারেশন থিয়েটারের সব ব্যবস্থা করে দিতে পারবেন? ডাক্তার, তার বললাম তো ডক্টর নেই। রেহানা বেগম পারবেন কি না? সাদ হঠাৎ এই প্রশ্ন কেন মা? রেহানা বেগম ছেলের দিকে তাকিয়ে, কারণ আমাদের ডক্টরের প্রয়োজন নেই। শাহেদ, মানে? রেহানা বেগম, আমাদের হাতের কাছেই লন্ডনের বিশিষ্ট সার্জন ডক্টর সাদ আহসান রয়েছে। শুভ, অ্যাবসলিউটলি, আমরা তো ভুলেই গিয়েছিলাম। রবিন চোখের পানি হাতের উল্টো পিঠে মুছতে মুছতে বলল, হ্যাঁ সাদ ভাইয়া তো আছেই। শাহেদ, তাহলে আমরা দেরি করছি কেন? সাদ, অসম্ভব, আমি পারব না। ইসুয়া, কেন ভাইয়া? শাহেদ এগিয়ে এসে সাদের কলার চেপে ধরে, এই কি বলছিস তুই? রিদিমা আজরাইলের সাথে যুদ্ধ করে চলছে, আর তুই বলছিস ওর অপারেশন করতে পারবি না? রবিন হাত জোর করে দাঁড়িয়ে আছে সাদের সামনে। রবিন, প্লিজ ভাইয়া, আমার আপনিকে বাঁচান। শুভ, কেন এমন করছেন ভাই? প্লিজ, এভাবে রিদিমাকে মৃত্যুর দিকে ঠেলে দিবেন না। রেহানা বেগম, না করিস না বাবা, মেয়েটাকে বাঁচা। সাদ, কেন বুঝতে পারছ না তোমরা? শাহেদ আবার কলার ধরেই বলে, দেখ, রিদিমাকে চাইতো তোর, আমি সরে যাব তোদের মাঝখান থেকে, তাও ওকে মরতে দিস না, দয়া কর। সাদ, এটা কোনো কথা না শাহরিয়ার। হৃদ ভালোবাসা পড়ে, তার আগে সে আমার কলিজার বন্ধু। শুভ দৌড়ে এসে সাদের পা জড়িয়ে ধরে। সাদ হতভম্ব হয়ে যায়। সাদ, এই কি করছো? শুভ ভাইয়া, আমি চলে যাব অনেক দূরে, আর কখনোই আপনাদের বন্ধুকে বিরক্ত করব না। দূর থেকে দেখব, কাছে আসব না। তাও বাঁচান ওনাকে। সাদ, শুভ, উঠো, উঠো বলছি। শুভ, না, যতক্ষণ না আপনি রাজি হচ্ছেন আমি আপনার পা ছাড়ব না। আমি তো বললাম আমি কখনো আপনার বন্ধুকে ডিস্টার্ব করব না। শাহেদ ভাই, বলেছে সরে দাঁড়াবে আপনাদের জীবন থেকে। আপনার হয়েই থাকুক রিদিমা, তারপর বেঁচে থাকুক। উপস্থিত সকলে হা হয়ে আছে এসব দেখে। সাদ শুভকে পা ছাড়িয়ে ওঠায়। সাদ, দেখ, আমি ভালো সার্জন, ঠিক আছে মানলাম। অপারেশনের হাত দক্ষ আমার, তাও মানলাম। কিন্তু সবার আগে আমি তো মানুষ। আমারও মন, আবেগ, প্রিয়জন হারানোর ভয় আছে। রিদিমার অপারেশন করাতে গিয়ে অপারেশন থিয়েটারে যদি আমার হাত কেঁপে ওঠে, ওর 99% লাইফ রিস্ক আছে। আমি এই রিস্কটাই নিতে চাচ্ছি না। রেহানা বেগম, আল্লাহর নাম নিয়ে শুরু কর, সফল হবি। রবিন, আপনার উপর আমাদের সবার বিশ্বাস আছে ভাইয়া, আপনি পারবেন। সাদ, তারপরও? শাহেদ, তারপর আর কিছু না, তুই জলদি অপারেশন শুরু কর। আফজাল সাহেব এগিয়ে এসে সাদের হাত ধরেন। সাদ ভ্যাবাচাকা খেয়ে, আঙ্কেল কি করছেন? আফজাল সাহেব, আমার মেয়েটাকে বাঁচাও বাবা। সাদ অসহায় মুখ করে, ডাক্তার তাদের দিকে তাকিয়ে, অপারেশন থিয়েটারের ব্যবস্থা করুন জলদি। ডাক্তার তারা আর না করল না। তারা খুব শীঘ্রই সবকিছুর ব্যবস্থা করার জন্য চলে যায়। সাদ রবিনের দিকে তাকিয়ে, রিদিমার ব্লাড গ্রুপ কি? রবিন, পজিটিভ। সাদ, ব্লাড জোগাড় করে রাখা ভালো, প্রয়োজন হলেই দেওয়া যাবে, খুঁজতে হবে না। রবিন, আমার সেইম গ্রুপ। আফজাল সাহেব, আমারও। সাদ প্লাস পয়েন্ট।
অপারেশন থিয়েটারের কাজ শুরু করতে সাদ রিদিমাকে নিয়ে ভিতরে গেল। সবাই চিন্তিত মুখে বসে আছে অপারেশন থিয়েটারের সামনে। শুভ মাথায় হাত দিয়ে দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। শাহেদ আফজাল সাহেবের সাথে বসে আছে। কিছুক্ষণ পরপর সান্ত্বনা দিচ্ছে। রবিন, নয়ন আর আকাশ একসঙ্গে দাঁড়িয়ে আছে। ইসুয়া বাড়িতে ফোন করে কিছুক্ষণ পরপর খবর দিচ্ছে আর নিচ্ছে। নিশুয়া বেচারি হসপিটালের পরিবেশে অভ্যস্ত নয়, প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ও বসে আছে রেহানা বেগমের পাশে। প্রায় 2 ঘন্টা পর সাদ বেরিয়ে এলো। ছুটে গেল শুভ আর শাহেদ। শুভ কি অবস্থা? শাহেদ চুপ করে না থেকে জলদি বল। সাদ অপারেশন তো করলাম, হুশ ফেরার আগ অবধি বলতে পারছি না সাকসেসফুল নাকি। রবিন, জ্ঞান ফিরতে ঠিক কতক্ষণ লাগতে পারে? সাদ মিনিমাম 6 ঘন্টা। ইসুয়া অনেকটা সময়। শাহেদ, হ্যাঁ। নয়ন, আমি বলি কি, আকাশ ভাইয়া আপনি আঙ্কেলদের আর আন্টিকে নিয়ে বাড়িতে চলে যান। এতক্ষণ এত লোককে এখানে অ্যালাউ নাও করতে পারে। শাহেদ, নিশুয়া ও চলে যাও। নিশুয়া মনে মনে এই ব্যাটা খালি আমার পিছনেই পড়ে থাকে। নিশুয়া, আমি থাকি না। ইসুয়া, না শাহেদ ভাইয়া ঠিকই বলছে, এত মানুষ থাকার দরকার নেই। সাদ নিশুয়ার দিকে এগিয়ে এসে এই বিডল চলে যাও। হসপিটালের পরিবেশে বেশি থাকলে শরীর খারাপ করবে। নিশুয়া অসহায় মুখ করে বলল, আচ্ছা। নয়ন, রবিন, ভাবি, শুভ, শাহেদ ভাইয়া আর সাদ ভাইয়া তো আছেই। এর বেশি কাউকে থাকতে হবে না। আকাশ মামা আর আন্টিদের না থাকাই ভালো অসুস্থ আবহাওয়ায়। নয়ন, চলুন আকাশ ভাইয়া আপনাদের এগিয়ে দিয়ে আসি। আর এখানে যারা থাকবে তাদের জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করে নিয়ে আসি আমি। আফজাল সাহেব, আমার যেতে ইচ্ছে করছে না। রবিন বাবার দিকে এগিয়ে, মা আর দাদিজান বাড়িতে একা আছে। তোমাকে এই মুহূর্তে বেশি প্রয়োজন তাদের। যাও বাবা, আমরা আছি তো। সাদ আঙ্কেল, আমরা মিনিটে মিনিটে সব খবর দিব আপনাকে বললাম তো। আফজাল সাহেবকে বুঝিয়ে বাড়িতে পাঠায় সবাই। মেরি জিন্দেগি সাওয়ারি, মুঝকো ঘালে লাগাকে। बैठा दिया पालक फे, मुझे खाकचे उठा के। मेरी जिंदगी सावारी, मुझको घाले लगा के। बैठा दिया पालक फे, मुझे खाकचे उठा के। यारा तेरी यारी कोमेने तो खुदा माना। याद करेगी दुनिया तेरा मेरा अपचना। तेरे जेचा यार कहा एचा यारा हा। 10 ঘন্টা পেরিয়েছে অপারেশনের পর। এখনো হুশ ফেরেনি রিদিমার। রিদিমার বেডের দুপাশে 2 হাত ধরে বসে আছে তার প্রাণপ্রিয় 2 বন্ধু, সাদ আর শাহেদ। দুজনের চোখে বন্ধুকে হারানোর তীব্র ভয় স্পষ্ট। রবিন আর ইসুয়া বসে আছে পাশেই। রবিন হতাশ হয়ে বসে আছে। ইসুয়া ও আর ভাষা খুঁজে পাচ্ছে না সান্ত্বনা দেওয়ার। একমাত্র শুভই এখনো কেবিনে ঢুকেনি। বাইরে থেকে দেখছে রিদিমাকে। কাছে যাওয়ার সাহসটুকু ও হারিয়ে ফেলেছে সে। নয়ন শুভর দিকে তাকিয়ে, কিরে, ভিতরে যা। শুভ, না রে, এটাই হয়তো শেষ দেখা খুব কাছ থেকে। নয়ন, মানে? শুভ, কিছু না, একটা কাজ করে দিবি? নয়ন, কি? শুভ, বলছি, আয় আমার সাথে। বাড়িতে দিতি বেগমের অবস্থা বেগতিক। বিপি হাই। মমতা চৌধুরীকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বৃদ্ধা বারবার নাতনির খবর নিতে ব্যাকুল হয়ে ওঠেন। এমনিতেই অসুস্থ তিনি। শত হলেও রিদিমা তার একমাত্র নাতনি। হয়তো একটু একরোখা, তারপর ও নিজের রক্ত বলে কথা। দীর্ঘক্ষণ ধরে একটা চিঠি লিখেছে শুভ।
চিঠিটা লিখেই পাশে বসে থাকা নয়নের হাতে ধরিয়ে দিল। নয়ন, দেখ, তোর এসব পাগলামি আমার ভালো লাগছে না। শুভ, মন দিয়ে শোন কি বলছি। নয়ন, আগে বল, চিঠিতে এসব কি লিখেছি সাজে বাজে? শুভ, রিদিমার জ্ঞান ফেরার পর একটা লোক আসবে। তার সব কথা শেষ হবার পর এই চিঠিটা তুই রিদিমার কাছে দিবি, অন্য কারো হাতে নয়। নয়ন, কিন্তু শুভ, কোনো প্রশ্ন করবি না। নয়ন, এরকম করিস না। আমার আর রবিনের কথা ও ভাব একটু। শুভ, ভালো থাকিস। নয়ন, এইভাবে সব ভেঙে যাবি? শুভ ম্লান হাসে। নয়ন ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে বন্ধুর দিকে। রিদিমার জ্ঞান ফিরেছে ঠিক 22 ঘন্টা পর। মিটিমিটি চোখে তাকিয়ে দেখছে চারপাশ। কেমন ঝাপসা ঝাপসা চারদিকটা। চোখের সামনে সবার প্রথমে ভেসে উঠেছে একমাত্র ভাইয়ের চেহারাটা। জোর নেই শরীরে, হালকা গলায় বলে উঠল, ভাই। রবিন পাশেই বসে আছে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। দুহাতে নিজের চোখ দুটো মুছে ভালো করে তাকালো রিদিমার দিকে। রবিন, আপনি? রিদিমা মুখে হাসি টেনে রাখতে চাইছে, কিন্তু এই অসুস্থ শরীর তাকে সেটা করতে দিচ্ছে না। গলা দিয়ে কথা বের হচ্ছে না রিদিমার। হাতের মধ্যাঙ্গুলটা একটু নড়াচড়া করছে কেবল। রবিন সাদকে চিৎকার করে ডাক্তার লো। সাদ আর শাহেদ কেবিনের বাইরে কিছু একটা নিয়ে আলোচনা করছিল। রবিনের ডাক্তার দুজনেই কেবিনে প্রবেশ করে। ইসুয়াও ছুটে এলো। সাদ, হোয়াট হ্যাপেন্ড? রবিন, আপনি এইমাত্র ডাক্তার লো আমাকে। সাদ এগিয়ে এসে রিদিমার পালস চেক করে। মুখে হাসি টেনে বলে, ও গড। শাহেদ, কি রে, কি বুঝলি? সাদ, পালস তো ভালোই আছে, তবে জখমটা খুব বেশি গাঢ়, তো তাই সময় লাগবে সুস্থ হতে। ইসুয়া আপু কথা বলতে পারবে না আজ থেকে। সাদ, এই সময় ওকে একেবারেই কথা বলতে দেওয়া ঠিক হবে না। দুদিন যাক, আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। রবিন, বাড়িতে খবরটা জানানোর প্রয়োজন। মা বাবা খুব টেনশন করছে। শাহেদ, আমি জানিয়ে দিচ্ছি। ইসুয়া, সাদ ভাইয়া, আপুকে কিছু খাওয়ানো যাবে? সাদ, 48 ঘন্টা অবধি স্যালাইন চলবে শুধু। ইসুয়া ও রবিন এদিকে ওদিকে তাকিয়ে কাউকে খুঁজছে। তারপর সাদের দিকে তাকিয়ে বলল, এখন আপনার একটু বিশ্রামের প্রয়োজন। আপনি বরং বাড়িতে চলে যান, কিছুক্ষণ রেস্ট করে আবার চলে আসবেন। সাদ, হৃদ পুরোপুরি সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। যে কোনো সময় ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। এবার রবিন শাহেদের দিকে তাকালো। শাহেদ কাটা কাটা গলায় বলল, সরি, আমিও যাচ্ছি না। ইসুয়া রবিনের দিকে তাকিয়ে, ভাইয়াদের বলে লাভ নেই, তুমিই বরং বাড়িতে যাও। এদিকে কিছু জিনিসপত্র লাগবে, বাড়ি থেকে গিয়ে আনতে হবে। তুমি গিয়ে ফ্রেশ হয়ে বাবা মাকে সামলিয়ে জিনিসগুলো নিয়ে আবার চলে আসো। সাদ, হ্যাঁ তাই কর রবিন, আমরা তিনজন তো আছি। শাহেদ, বাড়িতে গিয়ে আমাকে জানিও তো শিলা কোথায় আছে, ওর জন্য খুব চিন্তা হচ্ছে। সাদ, শাহেদ আর ইসুয়ার জোড়াজুড়িতে রবিনকেই বাড়ির জন্য বেরুতে হল। রবিন হসপিটাল থেকে বেরোতে যাবে, তার চোখ পড়ে ওয়েটিং রুমে বসে থাকা নয়নের উপর। হাত দিয়ে ইশারা করতেই নয়ন ছুটে আসে রবিনের কাছে। নয়ন, কি রে, আপুর কি অবস্থা? রবিন, জ্ঞান ফিরেছে, রিকভারি করতে 2 দিন লাগবে। নয়ন, মানে কথা বলতে হাঁটাচলা করতে আরো 2 দিন লাগবে? রবিন, হুম। নয়ন মিনমিন করে, ও নো, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। রবিন, কিরে ফিসফিস করছিস কার সাথে? নয়ন, এমনিতেই কিছু না। কই যাচ্ছিস এখন?
রবিন বাড়িতে, একটু দরকার ছিল। নয়ন ওহ আচ্ছা। রবিন শুভ কই রে? নয়ন ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কি উত্তর দিবে এই প্রশ্নের? আমতা আমতা করে বলল জানি না তো। রবিন ভ্রু কুঁচকে মিথ্যা বলবি না একদম। নয়ন সত্যি জানি না। রবিন শুভ কোথায় তা না হয় জানিস না, কিন্তু এখন আমি যে প্রশ্নগুলো করব তার ঠিক ঠিক জবাব দে। নয়ন কপাল ভাঁজ করে কি? রবিন শুভর এমন পাগলামির মানে কি? নয়ন কি বলতে চাচ্ছিস? রবিন আপনিকে নিয়ে কি করল দেখলি না? নয়ন স্বাভাবিক ব্যাপার। কাছের আত্মীয় স্বজনের অবস্থা এমন দেখলে পাগলামি তো করবেই। রবিন বোকা বানাস না। তুই কথা ঘুরাচ্ছিস। নয়ন। রবিন শুভ কি আপনিকে? নয়ন বাদ দে প্লিজ। ওটা পাস্ট ছিল। রবিন প্লিজ বল আমাকে। আমাকে কেন এতদিন কিছু জানালি না? নয়ন কি জানাতাম? শুভ রিদিমা আপুকে পাগলের মতো ভালোবাসে। বিগত কিছু বছর যাবৎ আপুকে এখানে সেখানে রাস্তাঘাটে ফলো করে আসছে, বিরক্ত করছে। এসব রবিন পছন্দ করে বললে ও পারতি। নয়ন তোরা দুজনই আমার বন্ধু। আমি একজনকে আরেকজনের কাছে খারাপ বানাতে পারছিলাম না। ভয় হতো যদি তোদের বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরে। রবিন এখন কোথায় ও? নয়ন চলে গেছে। রবিন চলে গেছে মানে? নয়নের বেশি কিছু বলতে পারবো না আমি। কিছু জিজ্ঞেস করিস না। রবিন কই গেছে? নয়ন সেটা তো বলেনি। তবে বলেছে আর কবে দেখা হবে জানা নেই? রবিন বন্ধুত্বের কোনো দাম নেই ওর কাছে? নয়ন রাগছিস কেন? ভালোই তো করেছে, রিদিমা আপুর পথের একটা কাটা গেছে। রবিন আমি আর তুই ওর কাছে কিছুই ছিলাম না? নয়ন দেরি হচ্ছে। তুই বাড়িতে যা। কখন কি দরকার লাগে হসপিটালে। রবিন চলে গেল। নয়নের ছলছল চোখ দুটো থেকে তখন নীরবে অশ্রু ঝরছে। সামনে এগিয়ে যাওয়া রবিনের চোখ দুটোও থেমে নেই। একদিকে প্রিয় বন্ধুর সাথে বিচ্ছেদ, অপরদিকে একমাত্র বোনের অসুস্থতা, দুইটা কষ্টের ভার নিতে পারছে না এই ছোট্ট হৃদয়ে। নয়ন কাউকে মেসেজ করে জানিয়ে দিল রিদিমা আপুর জ্ঞান ফিরেছে। দুদিন সময় লাগবে স্বাভাবিক হতে। প্লিজ যাস না। আমার আর রবিনের গুরুত্ব নেই তোর কাছে? রবিন খুব আপসেট হয়ে পড়েছে। লন্ডনের ফ্লাইটে বসে শুভ মুচকি হাসে। রিপ্লাই করল ভালো থাকিস। দেখে রাখিস সবাইকে গুড বাই। মেসেজটা করেই ফোন বন্ধ করে ফেলে শুভ। আর পিছুটান নয়। চোখ দুটো লাল হয়ে আছে। গালগুলোতে আঙ্গুলের ছাপ লেগে আছে। বারবার চোখের পানি মুছে চলেছে। পিছনে রেখে যাচ্ছে আত্মার চেয়েও আপন দুই বন্ধুকে আর শিশুকাল থেকে যৌবনকাল অবধি ভালোবেসে আসা একমাত্র প্রিয় মানুষটাকে। অস্পষ্ট স্বরে বলে উঠল আপনিও ভালো থাকবেন মি প্রাইমকেস। দেলোয়ার খান আর সিনথিয়া বসে আছে একটা রুমে। সিনথিয়া বাবার দিকে তাকিয়ে। সিনথিয়া পাপা, এটা কি করলে তুমি? এখন তোমার বিরুদ্ধে সব তথ্য সহজেই ধরা পড়ে যাবে। দেলোয়ার খান আমার লোকরা এত অদক্ষ নয়। ওই মেয়েটাই মাঝখান থেকে এসে সব বানচাল করে দিল। সিনথিয়া আচ্ছা, আমি বুঝতে পারছি না মারিয়ার সঙ্গে আপুর কি শত্রুতা? দেলোয়ার খান সেটা তো আমারও প্রশ্ন। কিন্তু আমার কাজটা ওই হতচ্ছাড়ির জন্য পুরো বেস্তে গেল। সিনথিয়া কিন্তু আপুকে মেরাই কেন সম্পত্তি পেতে হবে? দেলোয়ার খান তোমার আপু বেঁচে থাকলে ওই সম্পত্তির আশা করা ও ভুল হবে। রবিন আর রিদিমাকে সরানো ছাড়া সম্পত্তি পাওয়ার কোনো উপায় নেই। সিনথিয়া দুটো খুন।
দেলোয়ার খান বললাম যে উপায় নেই। সিনথিয়া তা তোমার প্ল্যান কি ছিল বললে না তো? দেলোয়ার খান লাইটগুলো অফ করার সঙ্গে সঙ্গে দুটো গুলি চলবে। সিনথিয়া তাই তো হলো। দুটো গুলি চলেছে। দেলোয়ার খান চলেছে, কিন্তু দুটো গুলিই রিদিমাকে করা হয়েছে। যার একটা করেছে আমার লোকেরা আর অপরটা করেছে মারিয়া মেয়েটা। তাই আমার লোকেরা কনফিউজড হয়ে গেছে। সিনথিয়া দুটো গুলি রিদিমা আপুর জন্য ছিল না? দেলোয়ার খান মোটেও না, দুটো গুলি ওদের দুই ভাই বোনের জন্য ছিল। কিন্তু লাভের লাভ কিছুই হলো না। মারিয়াকে ওই শুভ ছেলেটা ধরে ফেলল আর আমার দলের লোকদের একজন আটকে পড়ল রবিনের জালে। সিনথিয়া এবার কি হবে? মুখ বাঁকানো আছে এখন। দেলোয়ার খান কপালের ঘাম মুছতে মুছতে বসে পড়ে সোফায়। জানি না। সিনথিয়া এবার তো জেলের ভাত নিশ্চিত। দেখো বাবা, জেলখানায় 3rd ডিগ্রি সহ্য করতে না পেরে আবার আমার নাম নিও না। দেলোয়ার খান মেয়ের দিকে তাকিয়ে মুচকি হাসেন আর মনে মনে বলেন, পুরাই কালসাপের বাচ্চা। সিনথিয়া মরেই যেত, বেঁচে আমাদের ব্যাকসাইডে বাস দিচ্ছে। দেলোয়ার খান এই না হলে রিয়েল হারামির বাচ্চা। সিনথিয়া। রবিন বাড়িতে এসে রিদিমার হুঁশ ফেরার খবর জানায়। আফজাল সাহেব আর দিতি বেগম কিছুটা শান্ত হয়েছেন। মমতা চৌধুরীও কিছুটা চিন্তামুক্ত হয়েছে। রবিন ফ্রেশ হয়ে শিলার খবর নিতেই রুম থেকে বের হল। নিশুয়া আর শিলা তখন ড্রয়িং রুমে বসে আছে। রবিন শিলা। শিলা, হ্যাঁ ভাইয়া। রবিন, শাহেদ ভাইয়া যতক্ষণ না ফিরছে ততক্ষণ তুই এই বাসা থেকে এক পাও বের হবে না। এখন আমরা সবাই লাইফ রিস্ক নিয়ে আছি। শিলা, ওই বাসা খালি পড়ে আছে। রবিন, থাকুক, কিছু হবে না। নিশুয়া, হ্যাঁ আপু, দরকার নেই যাওয়ার। একা থাকবে নাকি? রবিন, নিশুয়া, আঙ্কেল আন্টি কোথায়? নিশুয়া, আব্বু আম্মু তো বাসায় গেছে। রবিন, আচ্ছা, তুমি শিলার সাথে এখানে থেকে যাও। ইসুয়া কখন হসপিটাল থেকে ফিরবে ঠিক নেই। নিশুয়া, আচ্ছা ভাইয়া। সুরাইয়া খান একটা বড় টিফিন ক্যারিয়ারে 4 জনের জন্য খাবার প্যাক করে আনলেন। সুরাইয়া খান, এই নে, তুই ও তো কিছু খেলি না। তোদের সবার জন্য খাবার দিয়ে দিয়েছি। আর এই ব্যাগে ইসুয়া যা যা দিতে বলেছে দিয়ে দিয়েছি। রবিন, ঠিক আছে, আমি গেলাম। সবাইকে দেখে রেখ, সাবধানে থেকো। সুরাইয়া খান, টেনশন নিস না, সাবধানে যাস। রবিন খাবার আর ব্যাগ নিয়ে আবারও ছুটে চলল হসপিটালের উদ্দেশ্য। 2 দিন পর। রিদিমা পুরোপুরি সুস্থ না হলেও অনেকটাই সুস্থ। তাকে আজ রিলিজ করা হবে। বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই তাকে ইসুয়া তৈরি করছিল। রিদিমা, এই কদিন সবাইকে চাপে রেখেছি তাই না? ইসুয়া অভিমান করে। কি বললে তুমি? তুমি জানো তোমার জন্য আমরা সবাই আধমরা হয়ে গেছি। রিদিমা, এত টেনশনের কিছু ছিল না। পাগলটা কি খুব বেশি কেঁদেছে? ইসুয়া, কয়জনের কথা বলবো? তুমি কার কথা বলছো? রিদিমা, আমার ভাইটা। ইসুয়া, ওহ, বাচ্চাদের মতো একেবারে হাউমাউ করে সে কি কান্না। রিদিমা, জানো ইসুয়া, একবার মম ছোটবেলায় বেশি দুষ্টুমি করাতে রবিনকে মারতে গেছিল। আমি সামনে এসে পোড়ায় লাঠির বাড়ি আমার আঙ্গুলে পড়ে আঙুলটা ভেঙে যায়। তখন ড্যাড জলদি করে ডক্টরের কাছে নিয়ে গেল। আঙুলটা ব্যান্ডেজ করে বাসায় ফিরতেই আমাকে জড়িয়ে সে কি কান্না। ও 3 দিন খায়নি কিছু। মা বলেছিল রবিনের গায়ে লাগলেও এতটা কান্না করত না যতটা আমার আঘাতের জন্য কেঁদেছে সে।
ইসুয়া, তোমরা দুই ভাই বোন একে অন্যকে খুব ভালোবাসো, তাই না? রিদিমা: হুম। বাবা মা দাদিজান কেমন আছেন? ইসুয়া: ভালোই। তবে এতদিন খুব হাইপার ছিল সকলে। রিদিমা: আমার জন্য সবাইকে কত হেনস্থা হতে হলো। ইসুয়া: এভাবে বলো না। সবাই তোমার জন্য দিনরাত তোমার সুস্থতা কামনা করে গেছে। রিদিমা: সবাই আমাকে খুব ভালোবাসে। ইসুয়া: 7 ভাইয়া না থাকলে তো অপারেশন করার মতো ডক্টরই ছিল না। শাহেদ ভাইয়া আর 7 ভাইয়ার চোখে বন্ধুকে হারানোর ভয় দেখেছি স্পষ্ট। রিদিমা: দুইটাই আস্ত পাগল। ইসুয়া: বন্ধুরা এমনি হয়। শুভ তো একটু হলে হাসপাতালই ভেঙ্গে ফেলত। রিদিমা ভ্রু কুঁচকে কেন? ইসুয়া: তোমাকে হসপিটাল পর্যন্ত নিয়ে আসা সকল ব্যবস্থা করার পর যখন এখানে এসে শুনল ডক্টর নেই, সে কি চিল্লাপাল্লা, কান্নাকাটি, ডক্টরদের শাসিয়েছে অবধি। পরে যখন 7 ভাইয়া অপারেশন করাতে রাজি হচ্ছিল না, তার পায়ে ধরেছে অবধি। রিদিমা: বদ্ধ উন্মাদ এই ছেলে। ইসুয়া মুখ মলিন করে, তবে আরেকটা কথা। রিদিমা আর চোখে তাকায় ইসুয়ার দিকে। কি? ইসুয়া: শুভকে শেষ তোমাকে অপারেশন থিয়েটারে ঢোকানোর পর দেখেছি। এই দুদিন নয়নকে দেখলেও একবারের জন্য শুভকে হসপিটালের আশেপাশে দেখা যায়নি। রিদিমার কপালে চিন্তার ভাঁজ পড়ে। ইসুয়া যা বলছে তা কি সত্যি? হঠাৎ কেবিনের দরজা দিয়ে ঢুকল সাদ আর রবিন। সাদ: আমার পেশেন্ট এখন কেমন আছে? রিদিমা হেসে: আয় ডাক্তার, তার তোর পেশেন্ট বলে কথা, ভালো তো হতেই হবে। সাদ: তা বটে। রবিন: এখন কেমন ফিল করছো? রিদিমা: বেশ ভালোই। রবিন ইসুয়ার দিকে তাকিয়ে: তোমরা রেডি? হসপিটালের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। ইসুয়া: এই তো শেষ। রবিন: তাহলে আর বসে কেন, চল। সাদ: ওকে বাই। রবিন: বাই মানে? সাদ: আমি এখান থেকে ডিরেক্ট বাড়িতে ফিরব। রবিন: আপনি আর শাহেদ ভাইয়া দুজনেই আমাদের সঙ্গে চৌধুরী মেনশন যাচ্ছেন। আন্টি ও সেখানে আছে। রিদিমা ডং না করে চলত। সাদ: আচ্ছা। রিদিমাকে নিয়ে সবাই একই গাড়িতে করে চৌধুরী বাড়িতে ফিরল। ড্রয়িং রুমের সোফায় বসে আছে বাড়ির সবাই। রিদিমাকে দেখে এগিয়ে গেল দিতি বেগম আর সুরাইয়া খান। বাকি সবাই বসে আছে। রিদিমাকে নিয়ে মমতা চৌধুরীর পাশে বসালো আফজাল সাহেব। মমতা চৌধুরী রিদিমার মাথায় হাত বুলিয়ে: আমার নাতনি। রিদিমার সামনে একসঙ্গে সোফায় বসে আছে দেলোয়ার খান, সিনথিয়া আর মারিয়া। রিদিমার পাশে মমতা চৌধুরী আর আফজাল সাহেব। বাকিরা রেহানা বেগম, সাদ, শাহেদ, শিলা, নয়ন, রবিন, ইসুয়া, নিশুয়া, ঝুমা বেগম, তারেক সাহেব, আকাশ, তার বউ সাথী, দিতি বেগম, সুরাইয়া খান সহ রহিমা। রিদিমা: হোয়াট হ্যাপেন্ড? রবিন: আজ এক এক করে সবকিছুর জট খুলবে আপনি। মারিয়া রিদিমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সাদ আর শাহেদ মারিয়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চলছে অনেকক্ষণ যাবৎ। সবাই চুপচাপ, শান্ত পরিবেশ। অশান্ত আর গভীর চাহনি শুধু মারিয়ার চোখে দৃশ্যমান। রবিন: তো মিস মারিয়া, আপনার এমন সুকীর্তির কথা কি আপনি নিজেই বলবেন নাকি আমিও একটু হেল্প করব? রিদিমা: কি বলবে ও? শাহেদ সহজ ভাষায় স্বীকারোক্তি দিবে যে সেদিন ঠিক কি কারণে তোর উপর এমন অ্যাট্যাক করেছিল। রিদিমা মারিয়ার দিকে তাকিয়ে: ওয়েট। রবিন: হ্যাঁ আপু। বিশ্বাস করতে পারছো না? এই মেয়েটাই তোমার উপর গুলি চালিয়েছে। রিদিমা: ইজ ইট ট্রু? মারিয়া হেসে: ইয়ের অফকোর্স ডিয়ার। রিদিমা: বাট ওয়াই? মারিয়া তাচ্ছিল্যের হাসি হেসে: অ্যাট ফার্স্ট
সরি ফর এভরিথিং। রিদিমা, আমার জানা মতে তোমার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। মারিয়া। রিদিমা আবারও বলল, তবে কি শুধু মাত্র স্বাদের জন্যই এত কিছু? মারিয়া, নো, হু ইজ স্যাড? মারিয়ার কথা শুনে রেহানা বেগম, সাদ আর রিদিমা হা করে আছে। মারিয়া আবারও তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, ডক্টর আহসান তো আমার সামনে এগোনোর একটা স্টেপ ছিল মাত্র। সেই প্রথম থেকেই আমার মেইন টার্গেট তো তুমিই, মিস রিদিমা চৌধুরী, লন্ডন বিজনেসের লেডি আইকন। রিদিমা, ওহ, ব্যবসায়িক শত্রুতা, আই সি। মারিয়া, ইউ আর ভেরি স্মার্ট। রিদিমা পরিষ্কার করে বল, বুঝতে সুবিধা হবে। মারিয়া, গত কয়েক মাস আগে তুমি আমাদের কোম্পানির অনেক বড় একটা লস করে দিয়েছ মিস রিদিমা চৌধুরী। রিদিমা ব্যবসা করতে নামবে, অথচ লাভ লসের মুখোমুখি হবে না, তা কি হয়? এটা কোনো বড় ইস্যু নয় যে, যার কারণে তুমি আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিতে পারো? মারিয়া, আমার একমাত্র কাছের দুজন মানুষকে আমি হারিয়েছি তোমার জন্য। আমার দাদা ভাই তার সর্বোচ্চ ইনভেস্টমেন্ট করেছে ওই এত টাকার বাজেটের ডিলটার পেছনে, কিন্তু শেষে কিনা ওরা ডিলটা তোমাদের কোম্পানিকে দিয়ে দিল। রিদিমা, বিজনেসের বাজারে কে কত টাকা ইনভেস্ট করেছে সেটা ওরা দেখবে না, কার কর্মদক্ষতা বেশ। কে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাবে একটা প্রজেক্ট, ওইটাই আসল। মারিয়া, বিজনেস শেখাতে এসো না। কয় বছর হয়েছে এসেছো এই বিজনেস ওয়ার্ল্ডে? আমার দাদা লন্ডনের ব্যবসা সম্রাট, সেখানে তুমি দুদিনের মেয়ে হয়ে আমার দাদার সাম্রাজ্যে বাধা হয়ে দাঁড়াতে পারো না। রিদিমা, বুঝলাম তোমার দাদা ব্যবসা সম্রাট, আমি ও না হয় দুদিনের মেয়ে, কিন্তু তুমি ব্যবসা সম্পর্কে কতটুকু জানো? মারিয়া, আমার ওই সব বিজনেস নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওই প্রজেক্টটা হাতছাড়া হওয়ার পর আমাদের কোম্পানির একটা বিশাল বড় ক্ষতি হয়ে যায়। আমার দাদা সুইসাইড করেন আর দাদি দাদার মৃত্যু সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করেন। একই দিনে একই সঙ্গে আমি আমার দুজন আপন লোককেই হারিয়ে ফেললাম। রিদিমা, দুঃখিত হয়ে তোমার দাদা এবং দাদির জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু তিনি ব্যবসায়িক ক্ষতিগ্রস্ততা মেনে নিতে না পেরে ব্যক্তিগত জীবনকে এভাবে হুমকির মুখে ঠেলে দিতে পারেন না। মারিয়া, দয়া দেখাচ্ছেন? রিদিমা, দয়া? মারিয়া, দুঃখ প্রকাশ করার ন্যাকামি করতে হবে না। রিদিমা, তোমার দাদা এবং দাদির জন্য দুঃখ প্রকাশ করা দয়া? মারিয়া তাচ্ছিল্যের হাসি হাসে পুনরায়। রিদিমা, সরি, বলতে বাধ্য হচ্ছি, তোমার দাদা দাদি তোমাকে সঠিক শিক্ষা দিতে পারেননি। মুহূর্তের মধ্যেই মারিয়া অগ্নিরূপ ধারণ করল। হু আর ইউ? আমার দাদা এবং দাদির শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার কে তুমি? রবিন এগিয়ে যায়। আরে কুল ডাউন মিস। মারিয়া চেঁচিয়ে, কই মাছের প্রাণ তোমার? সবকিছুই প্ল্যান করা ছিল। আজ আর আমার সামনে থাকতে না। শুধুমাত্র ওই রকস্টারের জন্য সব জলে গেল। রিদিমা, শান্ত হয়ে বসো। রবিন, এখানে আর অতিথি আপ্যায়নের কিছু নেই। চলুন, বাংলাদেশের জেল হাজত আপনার অপেক্ষায় আছে। পাশ থেকে সাদ বলে উঠল, হায়রে নিয়তি। সারা জীবন বিদেশি হাওয়াতে বড় হওয়া এই বডিটা এখন বাংলাদেশের মশাদের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার হবে। শাহেদ, এই দাঁড়াও। এত জলদি কিসের? উনি বিদেশি বাংলাদেশি হাজতের ওয়াশরুম না ও চিনতে পারে। সাথে দুজন দেশি লোক থাকলে সুবিধা হয়। শাহেদের কথা শুনে নিশুয়া উচ্চ স্বরে হেসে ওঠে। ইসুয়া চোখ পাকিয়ে শাসায় বোনকে। শিলা ও মুচকি হাসে। সাদ মানে? রবিন, আজ আরও অনেকের মুখোশ খুলবে। আফজাল সাহেব, আমার মাথায় ঢুকছে না কিছুই।
কি হচ্ছে এসব? রবিন বাবা ওয়েট কর, সবই বুঝবে। শাহেদ দেলোয়ার খানের দিকে তাকিয়ে বলল, তো মিস্টার খান, আপনার এত এত সুকাজের ঢোল কি আপনি নিজেই পিটাবেন নাকি আমাকে পিটাতে হবে? আমি পিটালে আবার আওয়াজ জোরে শোনাবে। আস্তে পিটাতে পারি না তো, তাই। দেলোয়ার খান হাত দিয়ে বারবার কপালের ঘাম মুছতে লাগলেন। রবিন কাউকে মেসেজ করতেই দুজন লোক একটা আধমরা লোককে ধরে বেঁধে নিয়ে আসে। আকাশে আবার কে? রবিন, তোমার বাবার পোষা কুত্তা। আমাদের বাড়ির হাড্ডি খাইয়ে আবার আমাদের মারার ষড়যন্ত্র করে। মমতা চৌধুরী কি যা তা বলছিস? রবিন, যা তা নয় দাদিজান। মারিয়ার ছোড়া একটা গুলি লেগেছে আপুনির শরীরে, আরেকটা গুলি এই কুত্তার করা। কথাটা বলেই রবিন দুটো লাথি মারে লোকটিকে। ব্যথায় ককিয়ে উঠে লোকটা। লোকটা আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন। আকাশ দেলোয়ার খানের দিকে তাকিয়ে, এসব কি শুনছি বাবা? দেলোয়ার খান আমতা আমতা করতে লাগলেন। মুখে তার কোনো জবাব নেই। সুরাইয়া খান এগিয়ে এলেন, আর ঢেকো না তোমার পাপ। পাপের গোড়া পূর্ণ হয়ে এসেছে। অনেক তো করলে, এবার প্রায়শ্চিত্ত করার সময় এসেছে। সিনথিয়া, এসব কি বলছো মম তুমি? আকাশ ধমকে উঠল, তুই চুপ কর। অনেক বেয়াদব হয়েছিস একমাত্র বাবার আশকারা পেয়ে। আফজাল সাহেব দেলোয়ার কিসের অভাব দিয়েছি তোমাদের বলো তো? যার কারণে আমার সন্তানকে মারার মতো কাজ করতে যাচ্ছিলে। দিতি বেগম ভাইজান, আপনার দুই ছেলে মেয়েকে আমি নিজের সন্তানের চেয়েও কম ভাবিনি কখনো, অথচ আজ আমার বুক খালি করতে যাচ্ছিলেন। রিদিমা, দুধ কলা দিয়ে কালসাপ পুষেছ মা। আকাশ রিদিমার দিকে এগিয়ে এসে, মাফ করে দেবন। রিদিমা, তুই কেন মাফ চাচ্ছিস? সুরাইয়া খান, আমার ভাইয়ের খেয়ে পড়ে আমার ভাইকে ধ্বংস করতে মেতে উঠেছ। দেখলে খোদা সহ্য করেনি। দেলোয়ার খান, তোমার বোকামির জন্য আমি আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ উচ্ছন্নে যেতে দিতে পারি না। আকাশ, কি বলতে চাচ্ছ তুমি বাবা? দেলোয়ার খান, তোমার মা তো তোমাদের ছেলে মেয়ে ভাবেই না। আকাশ, বাজে কথা কম বল বাবা। সিনথিয়া, বাবা ঠিকই বলছে। মা যদি আমাদের আপনই ভাবত, আজ আমাদের পাশে থাকত, পাশ কাটিয়ে অন্যদিকে যেত না। সুরাইয়া খান আজ আর নিজেকে সামলাতে পারল না। সিনথিয়াকে দাঁড় করিয়ে দুগালে লাগামহীন চড় মেরে যেতে লাগলেন। ইসুয়া এসে টেনে নিয়ে গেল তাকে। ইসুয়া, কি করছেন ফুপু? সুরাইয়া খান, আরে তোরা তো কালসাপ পুষেছিস, আর আমি এই কালসাপটাকে জন্ম দিয়েছি ভাবতে মরে যেতে ইচ্ছে করে। রিদিমা, এইভাবে বলো না সুইট হার্ট। সুরাইয়া খান এগিয়ে আসে শিলার দিকে, টেনে নিয়ে যায় সিনথিয়ার সামনে। এই দেখ, একে দেখছিস? ওকে আমি পেটেও ধরিনি, পিঠেও ধরিনি। একদিন তোকে, আকাশকে আর শাহেদকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, সেখানে ফুটপাতে কুড়িয়ে পেয়েছি। সিনথিয়া রেগে গালে হাত দিয়ে, রাস্তার মেয়ের সাথে তুমি সিনথিয়া খানের তুলনা করতে পারো না। শাহেদ এগিয়ে এসে এক চড় মারল সিনথিয়ার গালে। মুখ সামলে কথা বল। ও কোনো রাস্তার মেয়ে নয়, ওর পিতা মাতার পরিচয় লাগবে না। ওর এখন ভাইয়ের পরিচয় আছে, সেটাই ওর লিগেল আইডেন্টিটি। দেলোয়ার খান তেতে উঠলেন। আকাশের দিকে তাকিয়ে বললেন, দেখেছ তো, বলেছিলাম না, তোমরা দুজন তোমার মায়ের কাছে গুরুত্বপূর্ণ কেউ নও। তার আগের পক্ষের ছেলে আর রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়েটাই সব। সুরাইয়া খান, আকাশ, তুই ও কি তাই বিশ্বাস করিস? আকাশ, আমি তোমার চোখে মায়ের মমতা দেখেছি, তোমার শিক্ষা পেয়েছি। কারো কথায় আমি কর্ণপাত করছি না মা। মা সবার জন্যই সমান।
আকাশ শাহেদের দিকে এগিয়ে যায়। সিনথিয়ার হয়ে আমি ক্ষমা চাচ্ছি ভাইয়া। শাহেদ, ইটস ওকে। তারপর শিলাকে বুকের সাথে জড়িয়ে ধরে অনেক কষ্টে বড় করেছি, তো কেউ কিছু বললে সহ্য করতে পারি না। একেবারে মায়ের মতো আগলে রেখেছি ওকে। আকাশ গিয়ে শিলার মাথায় হাত বুলিয়ে দিয়ে, আমি ও তো ওর ভাই, আমার বোনকে আমি আদর দিতে পারি না। শাহেদ চোখ দিয়ে ইশারা করতেই আকাশকে জড়িয়ে ধরে শিলা। আকাশ এক প্রাণবন্ত হাসি উপহার দিল তাকে। সুরাইয়া খান, এইভাবে একসঙ্গে যদি তোদের মানুষ করতে পারতাম, এই মায়ের বুকটা জোড়াত। উপস্থিত সকলে একের পর এক শক খেয়ে যাচ্ছে। কত সম্পর্কের প্যাচ খুলছে আজ। সবাই অবাকের চরম পর্যায়ে। শিলা অনেকদিন পর সুরাইয়া খানের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে ওঠে। সুরাইয়া খান মাথায় হাত বুলিয়ে, পাগলি মেয়ে, কাঁদিস না। রবিন দেলোয়ার খানের দিকে তাকিয়ে, তো মিস্টার খান, এখন আপনার সহজ স্বীকারোক্তি সবার সামনে উপস্থিত করুন। দেলোয়ার খান, ছোটবেলায় শাহেদ, শিলা, আকাশ আর সিনথিয়ার নামে আমার শ্বশুর মানে তোমাদের দাদাজান অর্ধেক সম্পত্তি উইল করে যান, আর বাকি অর্ধেক সম্পত্তি রবিন রিদিমার নামে উইল করা হয়। কিন্তু আমার ছেলে মেয়ে শুধু আকাশ আর সিনথিয়া। তাদের প্রাপ্য সম্পত্তিতে আমি শাহেদ আর শিলার ভাগ কিছুতেই মেনে নিতে পারছিলাম না। শাহেদ, আর তাই আপনি আমাকে মিথ্যে অপরাধে চোর বানিয়ে, নানাজানের কাছে খারাপ বানিয়ে আমাকে আর আমার এই বোনটাকে রাস্তায় নামিয়ে দিল না? একটা বার ভাবলেন না এই অবুঝ বাচ্চাগুলো কোথায় যাবে? দেলোয়ার খান, এতটা মায়া মমতা আজও নেই তোমাদের প্রতি এই দেলোয়ার খানের হৃদয়ে। আকাশ, ছি বাবা, কতটা নীচ তুমি। দেলোয়ার খান, আমার সবকিছু শুধু আমার নিজের ছেলে মেয়ের জন্য। তাই আমি প্রথমে কৌশলে ওদের এই বাড়ি থেকে বের করি। তারপর রবিন, তারপর আমার পিছনে নিজের মেয়েকে লেলিয়ে দিয়ে আমার স্ত্রী হয়ে আমার সম্পত্তি তার নামে করিয়ে নিতে চেয়েছিলেন। সেটা যখন সফল হলো না, তাই আমাকে আর আপুনিকে মেরে বাকি অর্ধেক সম্পত্তি সহ মোট পুরো সম্পত্তি নিজেদের নামে করে নিতে চাইলেন কি? তাই তো দেলোয়ার খান? হ্যাঁ। দিতি বেগম, এত লোভ সম্পত্তির? আফজাল সাহেব, কখনো আশা করিনি এত গভীর চক্রান্তে আমাদের ফেলবে তুমি। মমতা চৌধুরী, আমার তো বিশ্বাসই হচ্ছে না এসব। রিদিমা, আমাদের সাথে এত এত বিশ্বাসঘাতকতা মানা যায় না। শাহেদ, এক সেকেন্ড আরও আছে। উনি দেশের একজন কুখ্যাত ডাক্তার, মন্ড সাগলার। তার জন্য ওনাকে গ্রেপ্তার করার পারমিশন আছে আমাদের কাছে। দেলোয়ার খান, কোনো প্রুফ আছে? সুরাইয়া খান, না থাকলেও আমি দিব তোমার সকল অপকর্মের প্রমাণ। দেলোয়ার খান চেঁচিয়ে উঠেন। সুরাইয়া, আকাশ, চিৎকার করো না বাবা। তোমার এত এত অপকর্মের এতটুকু সাজা পাওয়া তোমার প্রাপ্য। রবিন দুজন লোককে ইশারা করে, অ্যারেস্ট দেম। সিনথিয়া, দেলোয়ার খান আর মারিয়াকে নিয়ে যাওয়া হল। সবাই এতক্ষণের ঘটে যাওয়া সকল ঘটনায় বিস্মিত। ইসুয়া, সবই বুঝলাম, তবে শাহেদ ভাইয়া আর রবিনের ব্যাপারটা বুঝতে পারছি না এখনো। রিদিমা হেসে, তোমার বর একজন মাফিয়া গ্যাংয়ের সভাপতি। ঈশ্বর, সাদ, কি বলছিস? রিদিমা, একদমই তাই। রবিন মুখ মলিন করে, মোটেও না, আমি আইনের লোক। রিদিমা, আমার সাথে মিথ্যা বলিস না, আমি আগে থেকেই সবটা জানি। রবিন, তুমি ভুল ভাবছ। রিদিমা শাহেদের দিকে তাকিয়ে, এম আই রাইট? শাহেদ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, আসলে। রিদিমা, মিথ্যা বলার চেষ্টা করিস না ভুলেও। তোর আর রবিনের যে কয়টা গ্যাং আছে এই শহরে, সবকটার কোচন্দ্রবিন্দু পর্যন্ত সব আমার জানা। শাহেদ, রবিন কি আর করার বলে দাও। রবিন চোখ দিয়ে ইশারা করে, আরে আপনি।
তুমি ভুল ভাবছ, আমি আর শাহেদ ভাইয়া একই ডিপার্টমেন্টে কাজ করি। রিদিমার কাছে আসতেই রবিনের কান চেপে ধরে রিদিমা। রিদিমা তাই না? আমি জানি না ভেবেছিস? তোর মাফিয়া গ্যাং এক একটা অপরাধী ধরে সাজা দেয়, আর শাহেদ আইনের লোক হয়ে সেটাকে ধামাচাপা দেয়। শাহেদ। রিদিমা শাহেদের দিকে তাকিয়ে তোর লজ্জা করে না রে ওর সঙ্গ দিতে? শাহেদ ও মোটেও অপরাধ করছে না, ও শুধু অপরাধীদের শাস্তি দিচ্ছে। রিদিমা তাই বলে ধরা পড়লে নিজেকে স্পেশাল অফিসার বলে চালিয়ে দিচ্ছে। ইটস নট ফেয়ার। সাদ বাব্বাহ কি বুদ্ধি! রবিন। সবার এমনই আলোচনার মধ্যে নখ পড়ল দরজায়। সবাই দরজায় তাকাতেই নয়নের দেখা মিলল। রিদিমা। আরে নয়ন। আয় আয়। নয়ন কেমন আছেন আপু? রিদিমা। এই তো ভালো। দিতি বেগম। ইসুয়া চলো তো সবার জন্য খাবার সার্ভ করি টেবিলে। মেয়েটা এসেছে যাবৎ কিছু খায়নি। ইসুয়া রবিনের দিকে একবার আর চোখে তাকাল। রবিনের ও চোখে চোখ পড়ে যায়। রবিন মনে মনে তোর কপালে আজ অনেক দুঃখ আছে রে রবিন। ইসুয়া দিতি বেগমের দিকে তাকিয়ে চলুন মা। সবাই আড্ডাক্তার ব্যস্ত হয়ে পড়তেই নয়ন এগিয়ে আসে রিদিমার কাছে। রিদিমা কপাল ভাঁজ করে তাকায়। রিদিমা কিছু বলবি? নয়ন একটা কাগজের টুকরো এগিয়ে দিয়ে সময় করে পড়ে নিও। রিদিমা হাত বাড়িয়ে কাগজটা নিল। মনে তার হাজারো প্রশ্ন। কি লেখা আছে এই চিঠিতে? নয়ন অন্য কারো চোখে পড়ার আগেই রবিনের সাথে গিয়ে আড্ডাক্তার মেতে ওঠে। চলবে।